বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন শ্রেণী পাঠদান কার্যক্রমে সকলকে স্বাগত জানাচ্ছি। বিএসএস সম্মান প্রথম বর্ষের মৌলিক গণিত বিষয়ের অপটিমাইজেশন বা কাম্যকরণ অধ্যায়ের এটি দ্বিতীয় লেকচার। আশা করি তোমরা তোমাদের প্রথম ক্লাসটিতে মৌলিক কিছু বিষয় অবগত হয়েছ। আজকে আমরা প্রথম ক্লাসের ধারাবাহিক অংশ হিসেবে বাকি যে বিষয়গুলি আছে এই অধ্যায়ের ইনশাআল্লাহ আমরা সেগুলি দেখব। আমি পেছনের ক্লাসের কিছু বিষয় প্রিভিউ করছি। যেমন আমাদের গত ক্লাসটাতে ছিল কিছু সংজ্ঞা ছিল এবং মূলত আমরা একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান নির্ণয় দেখিয়েছি। আমরা বলেছি চরম মান বা কাম্য মান বলতে বোঝায় কোন অপেক্ষকের চলকের যে মানগুলির জন্য অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন অবস্থা নির্দেশ করবে সেই অবস্থাটাকে আমরা কাম্য বা চরম বলি। অর্থনীতিতে উৎপাদন, খরচ, সঞ্চয়, বিনিয়োগ অথবা যে সমস্ত চলকের রাশির মান আমরা বের করি বা অপেক্ষকের মান বের করি সেই মানের ভিত্তিতে বিভিন্ন উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। উৎপাদনকারীর ক্ষেত্রে চিন্তা করতে হয় যে কি পরিমাণ উৎপাদন সে করতে পারে যেটি দ্বারা উৎপাদন সর্বোচ্চকরণ বা মুনাফা সর্বোচ্চকরণ বা খরচ সর্বনিম্নকরণ সিদ্ধান্তে সে আসতে পারে। আজকে আমরা বাকি যে দুটি বিষয় ছিল, দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান নির্ণয়, সেই সাথে তিনটি চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান নির্ণয়, এই দুটো বিষয় আমরা দেখব। সময় থাকলে আমরা অনমনীয় বিন্দু, স্যাডেল বিন্দু নির্ণয় সেটিও দেখব। এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট আরো একটি টপিকস শর্তযুক্ত চরম মান, সেটি আমরা দেখব। তো যেহেতু আমরা একটি চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান বা পরম মান নির্ণয় আমরা দেখেছি, সেক্ষেত্রে আমরা দেখেছি সেটি সর্বোচ্চ হয় নাকি সর্বনিম্ন হয়। আমরা গত ক্লাসে দেখিয়েছি এই অধ্যায়ের অঙ্কগুলির ক্ষেত্রে সূত্রগুলি গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি একটু সূত্রগুলি লিখি, অর্থাৎ দুটি চলকের ক্ষেত্রে কাম্যকরণ, দুটি চলকের ক্ষেত্রে কাম্যকরণ, সেক্ষেত্রে আমরা কি পাবো? আমরা যে সূত্র পাবো সেটি হচ্ছে প্রাথমিক সূত্র বা আমরা এটাকে শর্ত বলি, অর্থাৎ fx = 0, fy = 0। এটি কখন? যদি আমরা অপেক্ষকটি ধরি ফাংশন অফ z = ফাংশন অফ xy, যেখানে দুটি চলক, একটি চলক x এবং আরেকটি y নির্দেশ করতেছে। তাদের fx হচ্ছে প্রথম চলকের সাপেক্ষে অন্তরীকরণের মান 0 এবং দ্বিতীয় চলকের সাপেক্ষে অন্তরীকরণের মান 0। এবং যদি আমরা পর্যাপ্ত শর্তে যাই, পর্যাপ্ত শর্ত নির্দেশ করবে, সেক্ষেত্রে আমরা যেহেতু বলেছি দুটি, একটি হলো সর্বোচ্চ এবং আরেকটি হলো সর্বনিম্ন, এই দুটির ক্ষেত্রে আমাদের শর্ত দুটি কি থাকবে আমরা একটু দেখি। এখানে বলা আছে হেসিয়ান মান নির্ণায়ক, অর্থাৎ fxx সর্বোচ্চের বেলায় হবে 0 থেকে ছোট এবং হেসিয়ান 2 নির্ণায়ক fxx xy yx yy এই রাশিটির মান 0 হবে। আমি একটু প্রিভিউ করছি। আমাদের প্রাথমিক শর্ত ছিল প্রথম চলক ও দ্বিতীয় চলকের সাপেক্ষে অন্তরীকরণের মান 0, আংশিক অন্তরীকরণ, এবং পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে সর্বোচ্চকরণের বেলায় হেসিয়ান মান নির্ণায়কের মান fxx প্রথম চলকের সাপেক্ষে দ্বিতীয় অন্তরীকরণের মান 0 থেকে ছোট হবে এবং h2 নির্ণায়ক এই রাশিটির মান, এটাকে বলা হচ্ছে fxx fxy, এই পুরো রাশিটাকে আমরা হেসিয়ান 2 নির্ণায়ক বলছি। প্রথম চলকের সাপেক্ষে দ্বিতীয় চলকের আংশিক অন্তরীকরণের মান
এবং একইভাবে দ্বিতীয় চলকের সাপেক্ষে প্রথম চলকের আংশিক অন্তরীকরণের মান, এই পুরো রাশিটার মান শূন্য থেকে বড় হবে। আর যখন সর্বনিম্ন আমরা বলবো তখন আমাদের h1 নির্ণায়ক, দ্যাট মিন্স fxx শূন্য থেকে বড় হবে, এবং হেসিয়ান 2 নির্ণায়ক, যে রাশিটি আমরা এখানে লিখেছি সেই রাশিটির মান উভয়ই ধনাত্মক হবে। তাহলে সহজে মনে রাখতে হচ্ছে সর্বোচ্চকরণের বেলায় দুটি চলকের বেলায় h1 নেগেটিভ h2 পজিটিভ, এবং এই সর্বনিম্নকরণের বেলায় h1 পজিটিভ এবং h2 পজিটিভ, অর্থাৎ h2 উভয়ের ক্ষেত্রেই আমরা ধনাত্মক পাচ্ছি। এবার যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে আরেকটু সহজ হবে আমাদের। আমরা এখন একটা উদাহরণ দেখব যেখানে দুটি চলক বিশিষ্ট রাশি আমরা বিবেচনা করতে পারি, এবং এর উপর ভিত্তি করে আমরা আমাদের তিনটি চলকের বেলায় এবং শর্তযুক্ত চলকের ক্ষেত্রে কাম্যকরণ কি হবে সেটিও আমরা দেখব। এবং আমরা একটা উদাহরণে যাচ্ছি। যদি উদাহরণটা সহজ করতে পারি আমরা এভাবে লিখতে পারি, যেমন একটা অপেক্ষক দেওয়া আছে, z equal to 5 plus 18x plus 3x square plus 8y 2y square। এটি মূলত দুটি চলক বিশিষ্ট অপেক্ষক। আমরা একটু খেয়াল করি এখানে চলক কি আছে, z হচ্ছে অধীন চলক, x হচ্ছে একটি স্বাধীন চলক, y হচ্ছে একটি স্বাধীন চলক। তাহলে শুরুতে আমরা যেটি দিয়েছি দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে কাম্যকরণ, সেখানে আমাদের যে শর্ত ছিল আমাদের মনে আছে, প্রাথমিক শর্ত আমরা বলেছিলাম fx সমান 0, অর্থাৎ x চলকের সাপেক্ষে অন্তরীকরণের মান 0 হবে। আমরা যদি আংশিক করি তাহলে x এর সাপেক্ষে করলে কি হয়, 18 - 6x = 0 -6x = 18 বা x = 3, আমরা x এর একটি মান পেয়েছি। আমাদের প্রাথমিক শর্ত আরেকটা ছিল fy সমান, অর্থাৎ y চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণের মান 0 হবে। আমরা যদি এই অপেক্ষককে y চলকের সাপেক্ষে আংশিক করি তাহলে কি আমাদের মান আসে 8 - 4y = 0 -4y = -8, that means y = 2। তাহলে আমরা কি পেলাম, প্রাথমিক শর্তে x ও y চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণের মান 0 ধরে x = 3 এবং x = 2 দুটি মান পেয়েছি। এবার আমাদের পর্যাপ্ত শর্তে আমরা যাব। তোমরা খেয়াল করেছো সূত্রের মধ্যে আমরা এনেছিলাম পর্যাপ্ত শর্তের মধ্যে আমাদের h1 হিসাব নির্ণায়ক ছিল zxx। তাহলে দেখো আমরা যদি এখানে যেহেতু রাশিটি আছে zxx এর মান বের করি, সেটি মানে কি, আসলে x এর সাপেক্ষে প্রথমবার অন্তরীকরণ করে যে মানটি পেয়েছিলাম সেই রাশিকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তখন সেটা হয়ে যায় সেকেন্ড ডেরিভেটিভ। দেখো আমরা fxx পেয়েছি, আমাদের প্রথমবার চলকের সাপেক্ষে অন্তরীকরণের মান ছিল এটা, এটাকে আবার x এর সাপেক্ষে করে আমরা -6 পেয়েছি। এবং আমাদের হেসিয়ান 2 নির্ণায়কের মধ্যে যে রাশিগুলি ছিল সেই রাশিগুলির মান বের করব। আমরা যদি একটু লিখে রাখি সেই রাশিগুলি কি কি ছিল, zxx, zxy, zyx, zyy। এই অন্তরীকরণের এই রাশিগুলির আংশিক অন্তরীকরণের মান আমরা এখন বের করব, কারণ আমাদের সূত্রের মধ্যে উল্লেখ আছে h2 নির্ণায়কের মধ্যে পাবো। এই রাশিটির মান আমরা অলরেডি পেয়ে গেছি -6। তারপর যদি zyy বলি তাহলে y সাপেক্ষে প্রথমবার অন্তরীকরণ করে যেটা পেয়েছে সেই রাশিটাকে আবার করাকে বলা হবে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে আমরা পাচ্ছি 8 - 4y = -4। y চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা, এখানে 8 স্থির রাশি, এটার মান 0 হয়,
এখানে y সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে 1 হয়, আমরা -4 পাই। বাকি দুটি মান আমরা ইয়াং এর উপপাদ্য দেখেছি, zyx zxy, এখানে del x zy। ইয়াং এর তত্ত্বে এটি বলা আছে যে একটি চলকের সাপেক্ষে আরেক চলকের আংশিক অন্তরীকরণের মান উভয় ক্ষেত্রে একই মান আসবে, অর্থাৎ এই রাশিটার যে মান পাবো আমরা অন্তরীকরণ করে, একইভাবে এই রাশিটার ক্ষেত্রেও আমরা একই অন্তরীকরণ পাবো। এই জন্য দুটাকে আমরা একত্রে লিখেছি। তাহলে এখানে আমরা y এর সাপেক্ষে করে যেটা পেয়েছি -8 4y, সেই রাশিকে করব আমরা x এর সাপেক্ষে। এখানে x এর রাশি নেই, তাহলে অন্তরীকরণের মান হচ্ছে 0। সুতরাং আমরা h2 নির্ণায়কের চারটি রাশির কিন্তু মান পেয়ে গিয়েছি। এই চারটি মান এখন আমরা h2 নির্ণায়কের এই সমীকরণে বসাই দিব, যেটি থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো আমাদের অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। আমরা x ও y এর দুটি মান আমরা লিখে দিয়েছি। এবার আসা যাক সূত্রের বা শর্তের ওই অপেক্ষকে আমরা মানগুলি বসাবো। অতএব h2 নির্ণায়ক zxx zxy zyx zyy মানগুলি কি কি পেয়েছি? এটা পেয়েছিলাম -6, এটা 0, এটা 0 এবং y এর মান পেয়েছিলাম -4। নির্ণায়কের মান বের করার যে সূত্র আমরা জানি, প্রধান কর্ণের গুণফল মাইনাস অপ্রধান কর্ণের গুণফল। তাহলে -6 * -4 -0 * 0 4 6 24, যেটি কিনা 0 থেকে বড় ধনাত্মক। তাহলে আমরা কি পেলাম? h1 নির্ণায়ক এবং h2 নির্ণায়ক পর্যাপ্ত শর্তে ওই সূত্র মোতাবেক আমরা এখন সিদ্ধান্ত নিব। দ্যাট মিন্স ছাত্রছাত্রীরা এই অঙ্কগুলো করতে গিয়ে শেষে এসে এক ধরনের ভ্রান্তিতে পড়ে বা ভুল করে ফেলে। অর্থাৎ অঙ্কটি সে ঠিক মতোই করলো, সিদ্ধান্ত বা ফলাফল লেখার বেলায় যদি ধনাত্মকটা ঋণাত্মক বা ঋণাত্মকটাকে ধনাত্মক করে ফেলে, তাহলে পুরো অঙ্কটাই কিন্তু এলোমেলো হয়ে যায়। সুতরাং একটু সতর্কতার সাথে আমাদের সিদ্ধান্ত লিখতে হবে। তাহলে আমরা কি পেলাম? যেহেতু h1 নির্ণায়ক অর্থাৎ fxx নেগেটিভ আসছে, আমরা নেগেটিভ পেয়েছি, এবং h2 নির্ণায়ক সেটি পেয়েছি কত? 24 ধনাত্মক। সেহেতু x পেয়েছি 3, y 2, মানে অপেক্ষকটি, তোমাদের কি মনে আছে আমাদের শর্তের মধ্যে কি ছিল? h1 নেগেটিভ h2 পজিটিভ হলে অপেক্ষকটি সর্বোচ্চ হবে, সেহেতু অপেক্ষকটি সর্বোচ্চ হবে। তাহলে আমরা একটা উত্তর কিন্তু পেয়ে গেছি। দ্যাট মিন্স এই অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন, অর্থাৎ তার কাম্য অবস্থাটা আমরা পেয়েছি সর্বোচ্চ। এখানে তিনটা কোশ্চেন হয়। একটি হচ্ছে কাম্য অবস্থা নির্ধারণ করা, দ্বিতীয়টি হচ্ছে কাম্য বিন্দুটি কত সেটি নির্ধারণ করা, এবং তৃতীয়টি হচ্ছে কাম্য মানটি কত হবে। সুতরাং একটা অঙ্কে যে পার্ট বাই পার্ট নাম্বার থাকে, এটি ছাত্রছাত্রীরা অনেক সময় খেয়াল করে না। এই যে অঙ্কটি সর্বোচ্চ বা সর্বনিম্ন হয়েছে, এটি রেখে ছেড়ে দিলে অঙ্কটা কমপ্লিট হলো না। শেষ করতে গেলে কি করতে হবে? আমাকে বাকি উত্তরগুলো লিখতে হবে। তাহলে একটা উত্তর আমরা পেয়েছি সর্বোচ্চ হবে। সেকেন্ডলি প্রশ্ন হলো সেই সর্বোচ্চ বিন্দুটি কত, অর্থাৎ আমরা যদি বের করতে চাই সেই বিন্দুটি কত, তাহলে আমরা এভাবে লিখতে পারি, অতএব সর্বোচ্চ বিন্দুটি হলো, সেই বিন্দুটি কি পাবো আমরা? ওই যে x ও y এর যে মান পেলাম আমরা, দ্যাট মিন্স 3 এবং 2, এটি হলো অপেক্ষকের পিক অবস্থা, সর্বোচ্চ অবস্থা নির্দেশ করে। যদি বলা হয় সর্বোচ্চ বা কাম্য মানটি কত, সর্বোচ্চ বা পরম মানটি কত, এটি যদি কোশ্চেন থাকে, তাহলে এই যে x ও y এর যে মানটি আমরা পেয়েছি, সেই মানটি আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষকে আমরা বসিয়ে দিব। অর্থাৎ z =
5 প্লাস 18x, x এর জায়গায় লিখবো আমরা 3 মাইনাস 3 স্কয়ার প্লাস 8 ইনটু 2 মাইনাস 2 ইনটু 2 স্কয়ার 54 মাইনাস 3 3 9 3 9 27 প্লাস 16 মাইনাস 2 দুগুণে 4 4 দুগুণে 8। তাহলে আমরা এই রাশিটাতে যোগ পেলাম, তাহলে এখানে কি কি পেলাম যোগফল 6 আর 4 10 10 আর 5 15 5 হলো 1 2 5 আর 2 7 75 মাইনাস 35, দ্যাট মিন্স হলো 0 এবং হলো 4। তাহলে দেখো আমরা আমাদের সর্বোচ্চ মানটিও পেয়ে গেছি। তাহলে এবার একটা সিদ্ধান্তে আসি আমরা আসলে কি করেছি বা কি বের করেছি। আমরা একটা অঙ্ক দিয়েছি তোমাদের, z এই অপেক্ষকটি সর্বোচ্চ না সর্বনিম্ন হবে বা অপেক্ষকটির চরম মান বের করা। সেক্ষেত্রে আমরা কি করেছি, শর্ত লিখেছিলাম। আমরা জানি যে প্রাথমিক এবং পর্যাপ্ত শর্তে যে রাশিগুলির মান দরকার ছিল সেই রাশিগুলির মান বের করে আমরা অপেক্ষকের সমাধান করে x ও y এর মান পেয়েছি। তারপর হিসাংশ নির্ণায়কের এই রাশিগুলির মান বের করে শর্তে আমরা বসিয়েছি। যদি আমাদের শর্ত অনুযায়ী মিলে তাহলে অপেক্ষকটি সর্বোচ্চ, এবং সেক্ষেত্রে এইটি সর্বোচ্চ অবস্থা, বিন্দুটি হলো সর্বোচ্চ না সর্বোচ্চ বিন্দুটি, এবং সর্বোচ্চ মানটি কত। এই হলো আমাদের দুটি চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান বা কাম্য মান নির্ণয়। তাহলে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম একটি চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান নির্ণয়। আজ আমরা দুটি চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান দেখলাম। এই অধ্যায়ের আরো কিছু অঙ্ক আছে, আমরা শুরুতেই বলে নিয়েছিলাম। এখন আমরা দেখব তিনটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে কিভাবে আমরা চরম মান বের করতে পারি, সেই সূত্রটা আমরা দেখব। এখন আমরা দেখি সেই মানগুলো কি আছে এবং সেখান থেকে আমরা কি কি বিষয় শিখতে পারি। এবার আসা যাক তিনটি চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান নির্ণয়। আশা করি ছাত্রছাত্রীরা তোমাদের যে কাঙ্ক্ষিত প্রশ্নগুলো নিজেদের মনে উদ্ভব হলে সেটির সমাধানে আমার এই বক্তব্যের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবে। এবার আসা যাক তিনটি চলক বিশিষ্ট। যেমন আমি যদি বলি যে d ফাংশন অফ x y z, এটি কি নির্দেশ করবে? d হচ্ছে অধীন চলক এবং ডান পাশে যে তিনটি চলক আছে x y z, এই তিনটি চলক স্বাধীন চলক নির্দেশ করছে। আগে আমরা এই তিনটি চলক বিশিষ্ট অপেক্ষকের সূত্রটা আগে আমরা একটু দেখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা যদি এখানে একটু নাম দেই, যেমন এটাকে বলা হচ্ছে প্রাথমিক শর্ত, এটা হলো পর্যাপ্ত শর্ত, এটা হলো সর্বোচ্চ অবস্থা, এটা হলো সর্বনিম্ন অবস্থা। যদি এটার নাম দেই আমরা স্যাডেল পয়েন্ট, তাহলে আমরা স্যাডেল বিন্দুটাও আমরা একসাথে বের করতে পারব। আচ্ছা, তাহলে প্রাথমিক শর্তে যেহেতু চলক তিনটা, তাহলে fx সমান 0, fy সমান 0 এবং fz সমান 0। পর্যাপ্ত শর্তে কি আছে? এখানে আছে যখন অঙ্কটি হবে সর্বোচ্চ অবস্থা, সেক্ষেত্রে আমরা বলবো h1 এর মান সর্বোচ্চ কোণের বেলায় নেগেটিভ, h2 এর মান আমি এখানে লিখি সর্বোচ্চ ঘরে, h1 নির্ণায়ক নেগেটিভ, h2 নির্ণায়ক পজিটিভ এবং h3 নির্ণায়ক নেগেটিভ। তাহলে পর্যাপ্ত শর্ত যখন সর্বোচ্চ হবে, আমরা ইতিমধ্যে দেখেছি h1 নির্ণায়কের মান কি আছে, h2 নির্ণায়কের মান কি আছে এবং h3 নির্ণায়কের মান কি আছে। আমরা আমাদের অঙ্কে এই বিষয়টা দেখাবো, তথাপি আমরা এখানে একটু উল্লেখ করব। আর যখন সর্বনিম্ন হবে তখন h1 0 থেকে বড়, h2 0 থেকে বড় এবং h3 নির্ণায়ক 0 থেকে বড়, অর্থাৎ
তিনটি চলকের এই বিষয়টা আমরা পাবো। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? তিনটি চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে প্রাথমিক শর্তে তিনটিরই প্রথম চলকের সাপেক্ষে অন্তরীকরণের মান শূন্য ধরে আমাদের এই রাশিগুলির মান বের করব। আমি যদি একটু প্রিভিউ করি, h1 নির্ণায়ক ছিল fxx, h2 নির্ণায়ক হলো fxx, fxy, fyx, fyy এবং h3 নির্ণায়ক যদি আমরা নাম দেই, তাহলে h3 নির্ণায়কের মধ্যে এই দুটি যেটা আছে সেটি আসবে, সেই সাথে তৃতীয় চলক যেটা সেটা আসবে fxx, fxy, fxz, fyx, fyy, fyz, fz, fzx, fzy, fzz। তাহলে আমরা কি পেলাম? h1 নির্ণায়ক, h2 নির্ণায়ক, h3 নির্ণায়ক। সুতরাং তিনটি চলকের বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে মান বের করার জন্য আমাদের এই শর্তটি লাগবে। শর্তটি কি ছিল? আবার একটু প্রিভিউ করি। সর্বোচ্চ করণের বেলায় h1 নেগেটিভ, h2 পজিটিভ, h3 নেগেটিভ। সর্বনিম্ন করণের বেলায় তিনটারই মান ধনাত্মক। সহজে মনে রাখার জন্য আমরা এটি করছি। আর স্যাডেল পয়েন্ট যখন আমরা করব, সেক্ষেত্রে আমরা দেখব যে স্যাডেল পয়েন্টের ক্ষেত্রে আমাদের কি হয়, যদি আমরা তিনটি চলক না, স্যাডেল পয়েন্টকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দুটি চলকের বেলায় আমরা এটি দেখাই। উল্লেখ্য, স্যাডেল পয়েন্টের জন্য সব সময় মনে রাখতে হবে, যখন হেসিয়ান নির্ণায়ক দ্বিতীয় রাশির মান 2 এর মান নেগেটিভ আসবে, তখন সেই অবস্থাটাকে আমরা বলবো সেটি সর্বোচ্চ বা সর্বনিম্ন অবস্থা নির্দেশ করবে না, এটি অপেক্ষকের স্যাডেল বিন্দু নির্দেশ করবে। স্যাডেল বিন্দু কাকে বলে? অর্থাৎ যে বিন্দুটাকে যে অপেক্ষকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে একদিক থেকে দেখলে সর্বোচ্চ হয় এবং আরেক দিক থেকে দেখলে সর্বনিম্ন হয়, সেই অবস্থাটাকে আমরা স্যাডেল বিন্দু বলি। যেখানে হেসিয়ান নির্ণায়ক 2 এর মান ঋণাত্মক আসবে, তখন সেটি অপেক্ষকের স্যাডেল বিন্দু অবস্থা নির্দেশ করবে। তাহলে আমরা তিনটি চলকের জন্য একটি উদাহরণ করি। তাহলে আমরা অঙ্কটাও শেষ করতে পারবো। যদি আমরা একটা অঙ্ক লিখি, যে ক্ষেত্রে তিনটি চলক আছে এবং এর শর্তটি কি আছে, আমরা হয়তো একটা, যেহেতু অঙ্কগুলি একটু সময় সাপেক্ষ এবং কিছু লম্বা ধারাবাহিক পৃষ্ঠার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা অঙ্কের ফরম্যাটটি তোমাদেরকে দিয়ে দেব, যাতে করে কিভাবে নির্ণয় করা যায় সেই কৌশলটা তোমরা পাঠ্য বইয়ের সাহায্যে এবং সহজে তোমরা সেটি বের করতে পারবো। সেই কৌশলটা আমরা একটু শিখিয়ে দিচ্ছি। যেমন আমরা বলছি, একটি রাশি বলছি z = 3x1 স্কয়ার প্লাস 12x1 2x1 x3 minus x2 স্কয়ার 5x2 3x2 x3 minus 6 3 স্কয়ার। এখন এই অঙ্কে আমি কিভাবে বুঝবো অঙ্কে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এটি দুটি চলক বা তিনটি চলক বিশিষ্ট? একটু খেয়াল করো, এখানে একটি চলক হচ্ছে x1, একটি চলক হচ্ছে x2 এবং আরেকটি চলক হচ্ছে x3। এই তিনটি অজানা চলক আছে, এজন্য এটাকে আমরা বলছি তিনটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান নির্ণয়। তাহলে একটু আগে যে আমরা শর্ত লিখেছিলাম সেটি দেখি। আমাদের প্রাথমিক শর্তে ছিল z x1 সমান 0, এরপর z x2 সমান 0, z x3 সমান 0। এখানে আমরা এই x1 সমান 0, x2 সমান 0, x3 সমান 0 এই তিনটি সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা তিনটা ইকুয়েশন পাবো।
যেমন আমি যদি x1 এর সাপেক্ষে করি তাহলে কি হয়, আমি এক সরাসরি করে ফেলছি 6x1 plus 12 6x1 plus 12 plus 2x3 equal to 0। এটি একটা সমীকরণ আমরা পাবো। যদি x2 এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো -2x2 plus 5 plus 3x3 সমান 0। তুমি যদি খেয়াল করো, যেমন আমি যদি x2 এর সাপেক্ষে করি, এখানে x2 নাই, এখানে x2 নাই, এখানে x2 রাশিটি নাই, এখানে আমরা x2 রাশিটি পাচ্ছি। অনার্স ফার্স্ট ইয়ারে আমরা অন্তরীকরণে দেখেছি যে x2 এর সাপেক্ষে করলে যে পাওয়ারের নিয়ম অনুসারে 2 সামনে আসবে, x2 2 1, that means 2x2, এবং এখানে x2 এর সাপেক্ষে করলে 1 হয়, থাকে 5 এবং এখানে x2 এর সাপেক্ষে করলে 1, বাকি 3x3 থাকে 3x3 থাকে। তাহলে এটি হলো সমীকরণ 2। এবং তৃতীয় চলক x3 তার সাপেক্ষে আংশিক করলে আমরা কি পাবো, আমরা পাবো 2x1 plus 3x2 minus 12x3 সমান 0। আমরা কি পেলাম, তিনটি সমীকরণ পেলাম। এই তিনটি সমীকরণ সমাধান করে আমরা x1 রাশির একটা মান পাবো, আমরা x2 রাশির একটা মান পাবো এবং x3 রাশির একটা মান পাবো। এই তিনটি মান আমাদের অবশ্যই আমাদের কাজে লাগবে। আমাদের যখন আমরা z রাশির মান বসাবো তখন এই তিনটি মান পাবো। এই তিনটি সমীকরণ সমাধান করার ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ক্রেমারের নিয়মের মাধ্যমে সমাধান করতে পারি, অথবা অপনয়ন পদ্ধতিতে আমরা এই তিনটি সমীকরণ সমাধান করতে পারি। আসলে অনার্স লেভেলের পড়াশোনা যে ব্যাপক, অনার্স লেভেলের পড়াশোনা যে পরস্পর সম্পর্কযুক্ত, এই বিষয়গুলো অনার্স লেভেলের ছেলেমেয়েরা যখন পড়াশোনা ধারাবাহিকভাবে করতে যায় তখন সেই বিষয়গুলো আরো রিয়েলাইজ করতে পারে যে একটির সাথে আরেকটির সংশ্লিষ্টতা কেমন আছে। আমরা ফার্স্ট ইয়ারে যে পড়াগুলো করি, আমরা তার একটু পেছনে যাই, উচ্চ মাধ্যমিকে যে শিখেছি, আমরা 8 9 শিখেছি, ওই লব্ধ বা পঠিত বিষয়গুলোর ধারাবাহিক কার্যক্রম হচ্ছে সামনের দিকের পড়াশোনা। ঠিক তেমনি এই যে আজকে বা এখন বা সাম্প্রতিক সময়ে আমাদের যে সময়কার পড়াশোনাগুলো, সেটি পত্রিকার পড়া হোক, রাজনীতি হোক, সমাজনীতি হোক, দর্শন হোক, সমস্ত পড়াশোনাই কিন্তু আমাদেরকে সামনের দিকে পৌঁছে দেবে। সুতরাং এই জন্য এই পড়াশোনাটা ধারাবাহিক রাখা দরকার, ধারাবাহিক পরিক্রমার মধ্যেই চালিয়ে যেতে হবে। আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত আছি অবশ্যই আমাদের শিক্ষকদের অনেক বেশি বেশি পড়তে হয়, বেশি বেশি পড়া উচিত। আমরা চেষ্টা করব এই কার্যক্রমটি ইনশাআল্লাহ ধারাবাহিক রাখার জন্য। যাই হোক, আমরা আমাদের মূল পাঠে আসি। 1 2 3 আমরা তিনটি সমীকরণ সমাধান আমরা করছি না, আমরা সমাধান করে আমরা এরকম তিনটি মান পাবো। এবার আসা যাক পর্যাপ্ত শর্ত। আমাদের যে পর্যাপ্ত শর্ত ছিল, আমাদের এই সমীকরণগুলি লাগবে। পর্যাপ্ত শর্তে তোমাদের মনে আছে, খাতায় আছে, একটু আগে আমি দেখিয়েছিলাম যে আমাদের কি কি লাগবে। যে x1 এটি মানে হলো x1 এর সাপেক্ষে প্রথমবার করে যেটা পেয়েছিলাম সেটাকে আবার করা, -6x1 12 plus 2x3, that means 6। আমাদের যে রাশিগুলির প্রয়োজন আছে সবগুলি বের করলাম না। তারপরে হলো x2 এর সাপেক্ষে প্রথমবার করে যেটা পেয়েছি সেই রাশিকে আবার অন্তরীকরণ করা, সেটা ইকুয়াল টু আমরা কত পাবো, x2 এর সাপেক্ষে করে -2 পাবো। এবং একইভাবে তৃতীয় চলক x3 এর সাপেক্ষে করে আমরা আংশিক করে যেটা পেয়েছি 2x1 3x2 12x3, এটাকে x3 এর সাপেক্ষে আংশিক করে আমরা পাবো -12। তাহলে এই সবগুলো মান কিন্তু আমাদের হেসিয়ান 1, হেসিয়ান 2 এবং হেসিয়ান 3 নির্ণয়ের ক্ষেত্রে আমরা মান বসাবো। আমাদের আরো কিছু মান রয়েছে, আমি আমাদের অঙ্কে যাই। তারপরে ছিল z x1 x2 z x2 x1, ইয়াংয়ের তত্ত্ব অনুসারে এটি একই মান নির্দেশ করবে, অর্থাৎ
মূল যে অপেক্ষক আছে অথবা x1 এর সাপেক্ষে করে যেটা পেয়েছি সেটাকে আমরা x2 এর সাপেক্ষে করব। আমরা যদি এভাবে দেই z x2 আর আমাদের রাশিটা হবে x1 এর সাপেক্ষে করে যেটা পেয়েছি, তাহলে এখানে আমরা x2 এর সাপেক্ষে পাবো -6 x1 plus 12 plus 2x3, এখানে x2 রাশি নাই, that means 0। আমরা x1 x2 এরকম কোন রাশি পাচ্ছি না, তার মান 0 আসছে। এবার আসা যাক z x2 x3 z x3 x2, আমি যদি সরাসরি বসাই দেই অর্থাৎ মূল রাশিকে x2 x3 এর সাথে একসাথে, অর্থাৎ এখানে কোন রাশি আছে কিনা যেটি x2 x3 আছে, এই রাশিটাকে যদি আমরা অন্তরীকরণ করি আমরা অ্যানসার পাই 3। এবং x2 x3 যে মান x3 x2 একই মান। থার্ডলি আছে x1 x3 এবং z x3 x1। আমরা যদি মূল অপেক্ষক দিকে তাকাই আমাদের x1 x3 বা x3 x1 কোন রাশি আছে কিনা, আছে, এটাকে অন্তরীকরণ করে আমরা পাবো 2। তাহলে আমরা আমাদের প্রত্যেকটা রাশির কিন্তু মান পেয়ে গেছি। কি কি? এই সবগুলো মান আমরা h1 h2 h3 তে বসাবো। আচ্ছা, আমাদের তাহলে এই রাশিগুলোর মান আমাদের লাগছে না, আমরা যদি একটু সংক্ষেপ করে ফেলি তাহলে অঙ্কটা একটু, এটা হলো আমাদের z x1 x1। আচ্ছা, তোমাদের মনে আছে h11 ছিল x1 x1, দেখো তো এই মানটা কি ছিল, z x1 x1 এর মান -6। আমাদের বর্ডার রেশিয়ান 2 কি পেয়েছিলাম, এটা ছিল z x1 x1 z x1 x2 z x2 x1 z x2 x2, এই চারটা রাশির মান বসাবো। এটা ছিল কত, -6, x2 x1 কত পেয়েছিলাম 0, এটা 0 এটা 0, এবং x2 x2 পেয়েছিলাম -2, দ্যাট মিন্স এই রাশিটার মান আসছিল 12। দ্যাট মিন্স এটা পেয়েছি পজিটিভ, এটা পেয়েছি নেগেটিভ। আর একটা বাকি আছে বর্ডার রেশিয়ান 3, বর্ডার রেশিয়ান 3। আচ্ছা, আমরা যদি এটাকে মুছে ফেলি তাহলে আমাদের এই রাশিটির মান অলরেডি আছে। তাহলে h3 তে যাই আমরা, নিশ্চয়ই রাশিটার কথা মনে আছে কি কি, আমরা একটু লিখে নেই x1 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 x2 x1 x3। মূলত এই রাশিগুলি প্রত্যেকের স্থান অনুযায়ী স্থাপন করাটাও একটু গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমাদের সেটা মনে আছে কিনা, কারণ এই ভুলটাই অন্য ভুলকে ত্বরান্বিত করে। এবার এই রাশিগুলোর মান বসাই দিই আমরা। x3 পেয়েছি কত আমরা, -12। আচ্ছা, আমরা রাখলাম। তাহলে দেখো মান কি কি ছিল, -6 0 0 -2, x3 x1 কত 2, এরপরে এই রাশিটা কত x2 x3 3 3, x1 x3 এর মান কত পেয়েছি 2, এবং x3 এর মান হলো -12। এই হেসিয়ান নির্ণায়কের মান আমরা যেটা পাবো, অঙ্ক বোঝা যাচ্ছে প্রথমটা নেগেটিভ দ্বিতীয়টা পজিটিভ, obviously এটাও আমরা নেগেটিভ পাবো। তাহলে তিনটি চলকের বেলায় কাম্যকরণের যে সূত্র ছিল h1 পজিটিভ নেগেটিভ, h2 পজিটিভ এবং h3 এর মান নেগেটিভ হলে অপেক্ষকটি কি হবে, সর্বোচ্চ হবে। আমরা যদি একটু পেছনে যাই, আমরা বলেছিলাম যদি এরকম হতো h1 পজিটিভ h2 পজিটিভ h3 পজিটিভ, অর্থাৎ তিনটি রাশি যদি পজিটিভ হয়ে যায় তখন সেটা হবে সর্বোচ্চ। আরেকটা প্রশ্ন রয়েছে, যদি বলা হতো সর্বোচ্চ মানটি কত, তাহলে ওই শুরুতে প্রথম চলক দ্বিতীয় চলক এবং তৃতীয় চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণের মান 0 ধরে যে অঙ্কটি আমরা সমাধান করিনি, যে তিনটি রাশির মান পাবো, x1 একটি রাশি, x2 একটি রাশি
x3 = 83। এই তিনটি চলকের মান আমরা আমাদের এই উদ্দেশ্যমূলক অপেক্ষকে যদি বসিয়ে দেই তাহলে এর যে কাঙ্ক্ষিত মান পাবো সেটাকে বলা হবে চরম মান। অপেক্ষকটি সর্বোচ্চ মানটি কত সেটা হলো এইটি। আর যদি বলা হতো সেই সর্বোচ্চ বিন্দুটা কোনটা হবে, তখন আমরা যেহেতু তিনটি চলক, তাহলে তিনটি চলকের ক্ষেত্রে আমরা এই বিন্দুটা এভাবে আমরা আনতে পারবো না, কারণ তিনটি বিন্দুর সম্মিলিত মান তো আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারবো না। সুতরাং অঙ্কটা হচ্ছে সর্বোচ্চ না সর্বনিম্ন সেটা দেখানো এবং সেই সাথে চরম মানটি কত সেটি দেখানো। তাহলে ছাত্রছাত্রীরা দেখো, আমি আরেকটু প্রিভিউ করছি। প্রথম দিন করেছিলাম একটি চলকের ক্ষেত্রে চরম মান নির্ণয়। আজ আমরা দেখেছি দুটি চলকের ক্ষেত্রে কিভাবে চরম মানটি বের করতে হয়, এবং আরো একটি উদাহরণ আমরা করেছি তিনটি চলকের ক্ষেত্রে চরম মান কিভাবে নির্ণয় করতে হয়। এটি মূলত কাম্যকরণ বা অপটিমাইজেশনের টপিকস, এবং তোমরা জেনে খুশি হবে বিএসএস সম্মান প্রথম বর্ষে মৌলিক গণিতের বিষয়ে অপটিমাইজেশন বা কাম্যকরণের এই টপিকসটি বিএসএস সম্মান ইনশাআল্লাহ দ্বিতীয় বর্ষ তোমরা পাবে। সেখানেও এই লেসনগুলি বা এই পাঠগুলি তোমাদের বেশ কাজে দেবে। আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের বলা ছিল শর্তযুক্ত চরম মান। যদি আমরা বলি শর্তযুক্ত চরম মান কি, অর্থাৎ কোন অপেক্ষকের, উদ্দেশ্যমূলক অপেক্ষকের চরম মান বা কাম্য মান নির্ণয় করার ক্ষেত্রে যদি কোনো বাধা শর্ত বা সীমা শর্তকে বিবেচনা করতে হয় তখন তাকে শর্তযুক্ত চরম মান বলে। অর্থাৎ অপেক্ষকটি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে সেটি নির্ধারণ করবে আরো একটি অপেক্ষক, যে শর্তকে বিবেচনা করে উদ্দেশ্যমূলক অপেক্ষককে স্যাটিসফাই করতে হবে। এই ধরনের অপেক্ষককে আমরা বলি শর্তযুক্ত চরম মান নির্ণয়। যেমন দেখা যাক, যদি একটা উদাহরণ দেওয়া যায়, একটি উপযোগ অপেক্ষক, আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে বিষয়টা একটু বোঝা যাবে। যেমন শর্তযুক্ত অপেক্ষক একটা উদাহরণ দিতে, একটি উপযোগ অপেক্ষক ইউটিলিটি u = 2q1 q2 2q1 q2, এটি ছিল উদ্দেশ্যমূলক অপেক্ষক। এই উদ্দেশ্যমূলক উপযোগ অপেক্ষকে দুটি দ্রব্য q1 এবং q2 আছে। এদের কোনটির পরিমাণ কতটুকু কনজাম্পশন করলে উপযোগটা পাবো সেটি নির্দেশ করতেছে। কিন্তু এখানে একটি শর্ত দিয়ে দিয়েছে, এটাকে যদি বলি আমরা অবজেক্টিভ ফাংশন, উদ্দেশ্যমূলক অপেক্ষক, সেক্ষেত্রে যদি এরকম সীমা শর্ত বা বাধা শর্ত দেয়া থাকে যার আলোকেই অপেক্ষকটি সর্বোচ্চ বা সর্বনিম্ন উপযোগ সর্বোচ্চ করতে হবে, সেখানে বলা আছে 2q1 q2 = 100। এই শর্তের আলোকে অপেক্ষকটি সর্বোচ্চ করতে হবে, এজন্য এটাকে আমরা শর্তযুক্ত চরম মান বলছি। বেশিরভাগ পরীক্ষায় আমরা দেখেছি যে শর্তযুক্ত চরম মানটি বেশি আসে। কেন? কারণ কোন ছাত্র বা ছাত্রীকে যদি এই লেভেলের অঙ্কগুলো সমাধান করতে পারে বা শিখে, তাহলে পেছনে যে অঙ্কগুলি সে শিখেছে সবগুলিরই একটি চর্চা একসাথে এখানে হয়ে যায়। এই কারণে আমরা বলছি যে শর্তযুক্ত চরম মানটি যদি ভালোভাবে শেখা যায় এবং সেটির জন্য পেছনে যে লেসনগুলো আমরা দিয়েছি সেটা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে এই শর্তযুক্ত চরম মান বের করার যে পদ্ধতিগুলি আছে, একটি আছে তোমার ল্যাগ্রেঞ্জ ফাংশনের মাধ্যমে আমরা করতে পারি, প্রতিস্থাপন পদ্ধতিতেও আমরা করতে পারি। ল্যাগ্রেঞ্জ অপেক্ষক সেটি কি? বলা হচ্ছে যে উদ্দেশ্যমূলক অপেক্ষক এবং সীমা শর্ত, এই দুটি অপেক্ষককে যে অসমত চলক ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার ল্যামডা দ্বারা যুক্ত করে একটি অপেক্ষক করা হয়। তাহলে আমরা যদি এবার
এই উদ্দেশ্যমূলক অপেক্ষক এবং সীমা শর্তকে একত্রিত করে তাহলে আমাদের নতুন ফাংশন নাম দিলাম আমরা f = 2q1 q2 2q1 q2 plus lambda 2q1 q2 minus 100। আমরা এখানে আরেকটু লাইন আমরা বাড়িয়ে করতে পারি, এটাকে সমাধান করে ইকুয়াল টু 0 ধরতে পারি। তাহলে কি দাঁড়ালো? দুটি অপেক্ষক ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডা দ্বারা যুক্ত হয়ে একটি অপেক্ষকের রূপ নিয়েছে। এই নতুন অপেক্ষককে আমরা বলছি ল্যাগ্রেঞ্জ অপেক্ষক, বা এই ল্যামডা হচ্ছে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার। এবার আমরা এটাকে একটু সম্প্রসারিত করতে পারি। 2q1 q2 2q1 q2 প্লাস আমরা গুণ করে উঠে দিচ্ছি 2q1 ল্যামডা প্লাস q2 ল্যামডা মাইনাস 100 ল্যামডা। এটি হয়ে যাবে আমাদের নতুন উদ্দেশ্যমূলক অপেক্ষক। আগের দুটি অপেক্ষক একত্রিত হয়ে আমরা একটি অপেক্ষককে পেয়েছি। এবার এখান থেকে আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকের যে মান আমরা পাবো সেটি আমরা যাব। এখানকার যে সূত্র আছে সেই সূত্রগুলোর সাথে পরিচিত হয়ে আমরা অঙ্কের ফরম্যাটটা একটু দাঁড়া করাবো। এবার আসা যাক এখানকার জন্য যে সূত্র সেটি আমরা ইতিমধ্যে আমাদের এখানে অলরেডি দেখো, আমরা যদি বিবেচনা করি তিনটি চলকের অস্তিত্ব এখানে আমরা পেয়েছি, q1 q2 এবং ল্যামডা। তাহলে তিনটি চলকের সাপেক্ষে যে অঙ্ক আমরা একটু আগে করেছি তার ধারণাটি আমরা এখানে কাজে লাগাতে পারব। আমরা সূত্রটা একটু লিখি। তাহলে এটি ছিল প্রাথমিক শর্ত। প্রাথমিক শর্ত কি ছিল? যেহেতু আমরা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার বলছি, তাহলে আমরা এটাকে L1 দ্বারা প্রকাশ করতে পারি। দ্যাট মিন্স L1 সমান 0, L2 সমান 0, L3 সমান 0। এটি কি বোঝাচ্ছে? অর্থাৎ প্রথম চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণের মান সমান 0 ধরব, দ্বিতীয় চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণের মান সমান 0 ধরব, এবং তৃতীয় চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণের মান সমান 0 ধরব। এটি ছিল আমাদের প্রাথমিক শর্ত। আমাদের পর্যাপ্ত শর্তের মধ্যে দেওয়া আছে যেটাকে আমরা বর্ডার হেসিয়ান বলছি। পর্যাপ্ত শর্ত বর্ডার হেসিয়ান আমরা বলছি। এখানে তাহলে L11 L12 L13 L21 L22 L23 L lambda 1 L lambda 2 L lambda lambda। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম এখানে? এটি মূলত বর্ডার হেসিয়ান নাম দিয়েছি আমরা, অর্থাৎ প্রথম চলক প্রথম চলক, প্রথম চলক দ্বিতীয় চলক, প্রথম চলক তৃতীয় চলক, প্রথম চলকের সাপেক্ষে আংশিক করে সেটাকে আবার প্রথম চলকের সাপেক্ষে করা। একইভাবে যদি আমরা এই রাশিটা বলি কি বলবো? দ্বিতীয় চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে যে মানটি পাবো সেই রাশিকে করব আমরা তৃতীয় অন্তরীকরণ। তুমি যদি একটু খেয়াল করো পেছনে যে আমরা তিনটি চলকের ক্ষেত্রে যে শর্তগুলি লিখেছিলাম সেই শর্তের কিন্তু এটি পরিবর্তিত রূপ বা বর্ধিত রূপ। এখানে তৃতীয় চলকটা হলো ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3। এখন শর্ত কি বলছে? শর্ত বলা হচ্ছে যে আমরা কাম্যকরণের ক্ষেত্রে দেখেছি কি H1 পজিটিভ, H2 পজিটিভ, H3 পজিটিভ, তিনটি হলে সর্বনিম্ন। ঠিক এখানে হবে তার উল্টোটা, অর্থাৎ বর্ডার হেসিয়ানের বেলায় আমাদের প্রাথমিক শর্তে তিনটির মান 0 এবং পর্যাপ্ত শর্তের মধ্যে বলা আছে যখন সর্বোচ্চ করণ হবে তখন এই মানটা আমাদের 0 থেকে বড় হবে, যেটি ছিল অন্য অপেক্ষকের ক্ষেত্রে নেগেটিভ। আর যখন সর্বনিম্ন হবে তখন বর্ডার হেসিয়ানের মান নেগেটিভ আসবে। সুতরাং এই দুটো জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হচ্ছে। অর্থাৎ আমি যদি একটু সহজ করে বলি যে শর্তযুক্ত চরমানের ক্ষেত্রে আমাদের শর্তটি একটু আলাদা ছিল। বর্ডার হেসিয়ানের মান নেগেটিভ আসলে সে হবে সর্বনিম্ন,
আর পজিটিভ আসলে হবে সর্বোচ্চ। আমরা ইতিমধ্যে কিন্তু এই রাশিগুলির মান কিভাবে বের করতে হয় সেটা আমরা পেয়েছি। সুতরাং এই যে অপেক্ষক যেটি দেওয়া আছে এটাকে আমরা প্রথম চলকের সাপেক্ষে 0, দ্বিতীয় চলকের সাপেক্ষে 0, তৃতীয় চলকের সাপেক্ষে 0 তিনটির ভিত্তিতে করে আমরা সমীকরণ পাবো, সমাধান করব এবং বাকি রাশিগুলির মান আমরা বের করব। তাহলে এটিও একটি বড় অঙ্ক এবং 10 নম্বর উপযোগী একটা প্রশ্ন। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সি পার্ট বা গ বিভাগে এই প্রশ্নটি আসে। সুতরাং কাম্যকরণ অধ্যায়ের মৌলিক যে টপিকগুলি ছিল আমরা কিছুটা ধারণা দিতে পেরেছি তোমাদের। একটি চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান, দুটি চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান, তিনটি চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান এবং ইম্পর্টেন্ট হচ্ছে শর্তযুক্ত চরম মান। এদের সাথে সম্পূরক দুটি বিষয় আছে, একটা হলো অনমনীয় বিন্দু নির্ণয় এবং স্যাডেল বিন্দু নির্ণয়। আসলে এই একটি বা দুটি ক্লাসে এত ব্যাপক বিষয়কে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা যায়। এটির বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সাধারণ ক্লাসগুলোতে অনেক ভালোভাবে সম্ভব হয়, কারণ ছাত্রছাত্রীদের অনেক প্রশ্ন থাকে, অনেক বিষয় জানার থাকে বা জিজ্ঞাসা থাকে, সেগুলো আমরা সরাসরি উত্তর দিতে পারি। আশা করি আজকের ক্লাসে আমাদের ছাত্রছাত্রীরা কিছুটা হলেও ধারণা পেয়েছে এবং বইয়ের সাথে অঙ্কের সাথে মিলিয়ে এই বিষয়গুলি যদি সে দেখে তখন তার কাছে আর একটু খোলাসা হবে। আমরা আমাদের আজকের যে শ্রেণী পাঠদান কার্যক্রম এটিকে আমরা একেবারে শেষের দিকে নিয়ে এসেছি। আমাদের যে লক্ষ্য ছিল যে কাম্যকরণ অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া, ছাত্রছাত্রীরা এগুলোর বিস্তারিত বিষয় বইতে পাবে, দেখবে এবং প্রয়োজনে আমরা যখন ইনশাআল্লাহ আমাদের এই জটিল বা মহামারী অবস্থাটা আস্তে আস্তে আমরা শিথিলতার দিকে দেখছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আল্লাহ তৌফিক দান করার মালিক আমরা আমাদের একটি সুস্থ জীবন আমরা আবার স্বাভাবিক জীবনে ইনশাআল্লাহ ফিরে যেতে পারবো। তখন আমরা এগুলো আবার ক্লাসে বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলকে সুস্থ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং লেখাপড়ার মাধ্যমে সময়টি কাজে লাগিয়ে যাতে লাগাতে পারি আমরা সেই দোয়াই করছি। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে।